আসসালামু আলাইকুম। পর্যায় সারণীর প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পর্যায় সারণী কাকে বলে, পর্যায় সারণীর ইতিহাস এবং পর্যায় সারণীর মোটামুটি বেসিক বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। চলো শুরু করি। তো পর্যায় সারণীর সংজ্ঞাটা কি সেটা আমরা একটু আগে জানার চেষ্টা করি। পর্যায় সারণীর সংজ্ঞা হচ্ছে যে সারণীতে মৌলসমূহকে তাদের বৈশিষ্ট্য অনুসারে সাজানো হয় তাকে পর্যায় সারণী বলা হয়। অর্থাৎ আমরা যে 118টা মৌল দেখতে পাই, তোমাদের বইয়ে যে পর্যায় সারণীটা দেওয়া আছে সেখানে গেলে দেখতে পাবা 118টা মৌলের একটা লিস্ট ওখানে সাজানো আছে বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে। এই 118টা মৌলকে যে বৈশিষ্ট্য হিসাব করে যে একটা নির্দিষ্ট কলাম এবং সারিতে সাজানো হয়েছে এটাকে মূলত বলা হয় হচ্ছে পর্যায় সারণী। তো প্রথম দিকে একদম পর্যায় সারণী যখন আবিষ্কার হয়েছিল, সরাসরি আবিষ্কার হয়েছে বলা ঠিক হবে না, প্রথম দিকে একদম বিজ্ঞানী ল্যাভোইসিয়ে 1789 সালের দিকে এই যে বেশ কয়েকটা যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল প্রথম 30-40টার মতো, ওই কয়েকটা মৌল নিয়ে একটা লিস্ট তৈরি করার চেষ্টা করেছেন যেখানে মৌলসমূহকে আমরা সহজে মনে রাখতে পারি এবং সেটার বৈশিষ্ট্য অনুসারে যেন আমরা খুব সহজে যেন আলাদা আলাদা ভাবে জিনিসগুলোকে মনে রাখতে পারি, এইভাবে আসলে ল্যাভোইসিয়ে চেষ্টা করেছিলেন। সেটা হয়েছিল হচ্ছে আসলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে 1789 সালে। তখন তিনি আসলে এই 1789 সালে এই যে মৌলগুলোকে সাজাইছিলেন সেটাকে সাজাইছিলেন হচ্ছে এই যে পদার্থগুলোর ভৌত অবস্থার উপর ভিত্তি করে। ভৌত অবস্থা। তো ভৌত অবস্থা মানে আমরা বুঝতে পারছি পদার্থ সাধারণত তিন রকম অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। এই তিনটা অবস্থার উপর ভিত্তি করে তিনি পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করেছেন। পর্যায় সারণীর সেই সময় নাম ছিল না যদিও, কিন্তু আমরা সেটাকে আমরা মোটামুটি ধরতে পারি যে প্রাথমিক অবস্থায় তিনি এই পদার্থগুলোকে তিনটা ভৌত অবস্থার উপর ভিত্তি করে সাজানোর চেষ্টা করেছিলেন। কঠিন পদার্থগুলা একটা তালিকা করেছিলেন, তারপরে তরল পদার্থগুলো একটা তালিকা করেছিলেন এবং গ্যাসীয় পদার্থগুলোকে আরেকটা আলাদা অবস্থায় নিয়েছিলেন যেন এগুলোকে সহজে মনে রাখা যায়। তো পরবর্তীতে এসে যখন দেখা গেল যে আসলে এই যে ভৌত অবস্থার উপর ভিত্তি করে সাজানো হলো, এটা আসলে খুব একটা লাভ হয় না, কারণ সবগুলা একই একই যে কঠিন পদার্থগুলো আছে তাদের সবার বৈশিষ্ট্য এক টাইপের না, আবার যে তরল পদার্থ আছে বা গ্যাসীয় পদার্থ আছে তাদের সবার বৈশিষ্ট্য একই রকম হয় না। তখন এসে কি করলেন বিজ্ঞানী জন নিউল্যান্ড এসে কি করলেন যে এই পদার্থগুলোর যে পারমাণবিক ভর আছে সেই ভরের উপর ভিত্তি করে পদার্থগুলোকে সাজানোর চেষ্টা করলেন। তো জন নিউল্যান্ড 1864 সালের দিকে এসে পদার্থগুলোর পারমাণবিক ভর অনুসারে এগুলোকে সাজানোর চেষ্টা করলেন। পারমাণবিক ভর। আচ্ছা, তো তখন এই সাজানোর সময় তিনি একটা পদ্ধতি অবলম্বন করেছেন, সেটা হচ্ছে পদার্থগুলো পারমাণবিক ভর সিরিয়ালি হবে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1, হিলিয়ামের ক্ষেত্রে 4, এভাবে যাবে সিরিয়ালি। তো এই অবস্থায় তিনি 8টা করে পরমাণুকে পাশাপাশি নিয়ে একটা করে সারণী তৈরি করেছিলেন। মানে 1 থেকে প্রথম 8টা যে পারমাণবিক ভর বিশিষ্ট মৌল তাদেরকে পাশাপাশি রাখছিলেন, তারপরে আবার নিচে আরেকটা সারিতে এসে তিনি আবার পরবর্তী 8টা, তারপরে সারিতে এসে পরবর্তী 8টা, এভাবে তিনি মোট পারমাণবিক ভরের উপর ভিত্তি করে একটা সারণী তৈরি করেছিলেন। তো এটাও যখন পরবর্তীতে দেখা গেল যে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে সারণী তৈরি করা হয়েছে, সেটা আসলে প্রকৃতপক্ষে মৌলগুলোর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে পরিষ্কারভাবে তুলে ধরতে পারে না। তখন এসে এই ঘটনার মোটামুটি 5 বছর পরে এসে মেন্ডেলিফ নামক একজন বিজ্ঞানী, মেন্ডেলিফ 1869 সালে এসে পদার্থগুলার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা সারণী তৈরি করলেন। এখানে পরমাণুর বৈশিষ্ট্য বলতে অবশ্যই বুঝতে পারছো এগুলো হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য, অর্থাৎ বিভিন্ন পরমাণু কি ধরনের বিক্রিয়ায় অংশ নেয়। যারা একই ধরনের বিক্রিয়ায় অংশ নেয়, একই ধরনের যৌগ উৎপন্ন করে, তাদেরকে একটা নির্দিষ্ট কলামে রেখে দিয়েছিলেন। তারপরে আরেকটা ভিন্ন টাইপের যারা ছিল তারা আরেকটা কলামে ছিল, এরকম আর কি। তো এই ঘটনা যখন তিনি মেন্ডেলিভ ঘটালেন তখন তিনি পর্যায় সারণীটা একটা মোটামুটি একটা ভালো এখনকার যে ফাইনাল রূপ আছে এরকম একটা অবস্থা নিয়ে আসলেন। তো সেই ক্ষেত্রে যখন নতুন পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী মোটামুটি তৈরি হলো, তখন এখানে ছিল হচ্ছে পর্যায় এবং কলাম। তোমরা যারা পর্যায় সারণী দেখেছো তোমাদের বইয়ের মধ্যে আছে, সেখানে দেখতে পাবা যে এইরকম ঘর তৈরি করা থাকে মোটামুটি। এই যে এখানে দেখতে পাচ্ছ সারি, এক একটা সারি, এগুলোকে বলা হয় পর্যায়। আর এই যে কলাম তৈরি করা হলো এগুলোকে বলা হয় এক একটা গ্রুপ। তাহলে এগুলো হচ্ছে আমাদের পর্যায়। এখানে আমরা স্যাম্পল হিসেবে 4টা পর্যায় দেখাচ্ছি, আর এইদিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ। তো এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, ধরো এভাবে গিয়ে এটা হলো 17 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 18 নম্বর গ্রুপ, এভাবে এটা 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়, এভাবে। তো এটা করার সময় কি আসলে ভিত্তি ধরা হয়েছিল যে একই টাইপের বৈশিষ্ট্য যারা বহন করে, যে সকল মৌলগুলা তাদেরকে একটা নির্দিষ্ট গ্রুপে রাখা হবে। তারপরে আরেকটা ভিন্ন টাইপের যে বৈশিষ্ট্য, সবাই যে কয়েকটা মৌল 4টা 5টা মৌল মিলে একই রকম বৈশিষ্ট্য বহন করে, তাদেরকে আরেকটা গ্রুপে রাখা হবে।
তো এই ক্ষেত্রে যে পর্যায়গুলো আমাদের ছিল, এই যে 7টা পর্যায় মোট আসলে আছে, এখানে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না। এই পর্যায় সারণীতে 7টা পর্যায় থাকে এবং 18টা গ্রুপ আছে। দেখো এখানে 1 2 3 এর পরে আমি এখানে একটু ফাঁকা রেখে 17 দিয়েছি শেষ পর্যন্ত দেখানোর জন্য আর কি। তো এইখানে এই মৌলগুলো বৈশিষ্ট্য অনুসারে যেহেতু সাজানো হয়েছে, তো এইখানে আসলে প্রকৃতপক্ষে 118টা মৌলই আছে এবং প্রত্যেকটা গ্রুপের মৌলসমূহের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এখানে একটা কথা বলে রাখি যে পর্যায় সারণীর 1 নম্বর যে পর্যায়টা আছে সেখানে 2টা মৌল থাকে। 2 নম্বর পর্যায়ে 8টা, 3 নম্বর পর্যায়েও 8টা, 4 নম্বর এবং 5 নম্বর পর্যায়ে থাকে হচ্ছে 18টা করে মৌল এবং 6 এবং 7 নম্বর পর্যায়ে থাকে হচ্ছে 32টা করে মৌল। তো এই ব্যাপারটা আমরা পরবর্তী ভিডিওটা বা ক্লাসটা যখন দেখবো তখন পর্যায় সারণী সহ একটু বিস্তারিত দেখার চেষ্টা করবো, আসলে কোন পর্যায়ে কি ধরনের মৌল থাকে এবং কোন গ্রুপে কি ধরনের মৌল থাকে এবং তাদের বৈশিষ্ট্য কেমন হয় এবং কোন কোন গ্রুপের মৌল সমূহের বিশেষ কি ধরনের নামগুলো আছে সবগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেল বা পেজে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফিজ।